আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। নির্বাচন ফেব্রুয়ারিতেই কোনো কম্প্রোমাইজ হবে না প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, বিকল্প নেই সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার মার্চ টু যমুনা কর্মসূচি এমপিওভুক্ত শিক্ষকদের। দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান মির্জা ফখরুল। চাকসু নির্বাচনে কর্মকর্তারা সই ছাড়াই 400 ব্যালট বাক্সে। চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে। ফেনী, চট্টগ্রাম সহ 4 জেলায় নতুন ডিসি। সোনা চোরাচালানে প্রমাণ মিলেছে কেবিন ক্রু রুদাবা সুলতানার। 20 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন, মাহিবি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক 9 সদস্য। 29 কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি। রেলওয়ের 18 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। ভোলায় সাংবাদিককে পুড়িয়ে হত্যার হুমকি দিলেন শ্রমিক লীগ নেতা। যুদ্ধবিরতি সত্ত্বেও আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে দক্ষিণ আফ্রিকা। ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গার মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই বলে প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয় সাধ্য অনুযায়ী আমরা সবকিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন করে দেওয়া। ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। বুধবার 15 অক্টোবর জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে কমিশন প্রধান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার প্রতি আমাদের সমর্থন সীমাহীন নয়, এর সীমারেখা আছে। আপনার প্রতি আমাদের সমর্থন কন্ডিশনাল, আপনি ওটা উপলব্ধি করুন। সালাউদ্দিন বলেন, আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কের অবনতি না হোক, রাষ্ট্রের ব্যালেন্স রাখতে হবে। আমরা নির্বাচনের সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না, আমরা এটা মোকাবিলা করতে পারবো না। বৃহস্পতিবার 16 অক্টোবর মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার বিকেলে শাহবাগ ব্লকের কর্মসূচি থেকে এই ঘোষণা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যাওয়ার কথা জানান তারা। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে সরাসরি শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে শাহবাগের ব্লকের ছেড়ে শহীদ মিনারে ফিরে যাচ্ছে বলেও জানান আন্দোলনরত শিক্ষকরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বিভেদ সৃষ্টি না করে দেশকে বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। সাংবাদিক ভাইদের আমি বলবো, জোরে সোরে আপনারা প্রচার করবেন, দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুধী সনাতন ধর্মাবলম্বী ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানা দাবি দেওয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল কিছু দলের পিআর পদ্ধতির দাবির সমালোচনা করেন। সমাবেশে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, এই পিআর বোঝেন? আমাদের এখানে শিক্ষিত মা বোনের আছেন, আপনারা কি পিআর ভোট বোঝেন? উপস্থিত জনগণ না সূচক উত্তর দেন। চাকসু নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রের নির্বাচন কর্মকর্তার সই ছাড়া অন্তত 400 ব্যালট বাক্সে জমা পড়েছে বলে অভিযোগ তুলেছেন বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের নির্বাচন পর্যবেক্ষক তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদে 400টি ব্যালট পেপারে সই ছিল না, এটি অনিয়ম। ব্যালট পেপারে নির্বাচনী কর্মকর্তার স্বাক্ষরের ঘর রয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদের 336 নম্বর কক্ষে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদ বলেন, শুরুতে ব্যালটে সই করার নির্দেশনা ছিল না, অভিযোগ পাওয়ার পর ব্যালটে সই করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে আগামী 30 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫, ১০, ১৫ ও ২০% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়কে এই চিঠি দেওয়া হয়। চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী ও মাদারীপুর জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামের ডিসি পদে বদলি করা হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক ফেনীর ডিসি পদে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সুলাইমানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এয়ারলাইন্সের কেবিন ক্রু রুদাবা সুলতানা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু রুদাবা সুলতানাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ১৭ আগস্ট সোনা চোরাচালানে জড়িত থাকায় কেবিন ক্রু রুদাবা সুলতানার বিরুদ্ধে বিমানের বিধি অনুযায়ী বিভাগীয় মামলা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করেন। এই তদন্তে রুদাবা সুলতানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তিনি। ফলে বিমান কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ১৯৭৯ এর ৫৬(১) এর ডি এর ক্ষমতা বলে রুদাবা সুলতানাকে পদোন্নতি দেওয়া হয়। ২০,৬৯,০০,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মাহি বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আকার হোসেন। মামলার বাদী হিসেবে রয়েছেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদক জানায়, আসামি মাহি বদরুদ্দোজা চৌধুরী তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯,৬৮,৪৬,৫০০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান সহ মোট ২০,৬৯,২৫৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তার নিজ ভোগ দখলে রেখেছেন। গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ৯ সদস্য। বুধবার ১৫ অক্টোবর দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং আরও ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই শেষে মুক্তি দেওয়া হবে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দী ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। জেল সুপার আল মামুন ওই মামলায় আরও ৪ জনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তাদের ৪ জনকেও কারামুক্তি দেওয়া হবে। ২ বছর আগে নিয়োগ পাওয়া ২৯ মাঠ কর্মকর্তার চাকরি স্থায়ী করল নির্বাচন কমিশন। বুধবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপসচিব ইকবাল হোসেন এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। এতে বলা হয়েছে, ইসির সচিবালয়ের আওতাধীন ২৯ সহকারী উপজেলা থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হলো। সহকারী উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা পদে এসব কর্মকর্তা ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে যোগদান করেছিলেন। যোগদানের তারিখ থেকেই তাদের চাকরি স্থায়ী করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সাবেক ও বর্তমান ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ২০১৮-১৯ অর্থবছরে পণ্য ক্রয়ে বাজার দরের তুলনায় ১৫ থেকে ৩৩ গুণ বেশি মূল্য দেখিয়ে ২,১৮,০০,০০০ টাকারও বেশি সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। সাবেক মহাব্যবস্থাপক খন্দকার শহীদুল ইসলাম ও মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক সিওএস মোহাম্মদ খায়রুল আলম ও মোহাম্মদ বেলাল হোসেন সরকার সহ মোট ১৮ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। বুধবার দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান বাদী হয়ে রাজশাহীর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। রেলপথ মন্ত্রণালয়ের ত্রিমাত্রিক তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পণ্য ক্রয় বাজার যাচাই না করে অস্বাভাবিক উচ্চ মূল্য নির্ধারণ করা হয়। গাজা যুদ্ধবিরতি সত্ত্বেও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মঙ্গলবার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মার্কিন সমর্থিত চুক্তি সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা মামলা চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প বজায় রেখেছে। তিনি বলেন, যে শান্তি চুক্তি হয়েছে এটিকে আমরা স্বাগত জানাই। আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার উপর এর কোনো প্রভাব পড়বে না। ভারতের কেরালায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কেনিয়ার বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার ১৫ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ ভারতের কেরালার দেবমাখা হাসপাতাল কর্তৃপক্ষ বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, চিকিৎসার জন্য ভারতে অবস্থানকালে ওডিঙ্গা হৃদরোগে আক্রান্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।